হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 11 পেপার অর্থাৎ পলিটিক্যাল সোসিওলজি এই পেপার থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, রাজনৈতিক যোগাযোগে ভাষার ভূমিকা আলোচনা করো। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিতে হবে। সেখানে কি লিখবে দেখো, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে রাজনৈতিক যোগাযোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। রাজনীতি মূলত একটি সম্মিলিত প্রয়াস, আর এই প্রয়াসের মূল চালিকা শক্তি হল যোগাযোগ। রাজনৈতিক ব্যবস্থায় শাসক, রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের মধ্যে তথ্য, মতামত ও মনোভাবের যে আদান প্রদান ঘটে তাকেই রাজনৈতিক যোগাযোগ বলে। এই যোগাযোগ প্রক্রিয়ায় ভাষা কেবল ভাব প্রকাশের মাধ্যম নয়, বরং জনমত গঠন, ক্ষমতা প্রদর্শন এবং রাজনৈতিক মিথস্ক্রিয়ার একটি শক্তিশালী হাতিয়ার। তারপরে কি বলা হচ্ছে দেখো, এবার মূল পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, রাজনৈতিক যোগাযোগ ও ভাষার সম্পর্ক। রাজনৈতিক যোগাযোগের সর্বগ্রাহ্য সংজ্ঞা দেওয়া কঠিন, কারণ রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা ক্ষমতা ও কর্তৃত্ব নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ রাজনীতিকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বলেন, আবার কেউ একে ক্ষমতা দখলের লড়াই বলে মনে করেন। তবে দৃষ্টিভঙ্গি যাই হোক, রাজনীতির প্রকাশ ঘটে যোগাযোগের মাধ্যমে। রাষ্ট্রবিজ্ঞানী ডরিস গ্রাভার এবং মারে এডেলম্যান যথার্থই বলেছেন যে রাজনীতি হলো বৃহত্তর অর্থে এক ভাষার খেলা। এই ভাষা কেবল বাচনিক নয়, এর পরিধি আরও বিস্তৃত। তারপরে কি বলা হচ্ছে দেখো, রাজনৈতিক যোগাযোগে ভাষার বিবিধ রূপ। সেখানে কি বলা হচ্ছে দেখো, এখানে প্রথম পয়েন্ট হচ্ছে বাচনিক ভাষা। রাজনৈতিক যোগাযোগে ভাষার ভূমিকা বিশ্লেষণ করলে এর তিনটি প্রধান রূপ বা ধরন লক্ষ্য করা যায়। প্রথম হচ্ছে বাচনিক ভাষা। সেখানে কি বলা হচ্ছে, রাজনৈতিক বক্তৃতা, সরকারি ঘোষণা, স্লোগান বা দলীয় ইস্তেহার হলো বাচনিক ভাষার উদাহরণ। এর মাধ্যমে নেতারা সরাসরি জনগণের কাছে তাদের বার্তা পৌঁছান। তারপর হচ্ছে শরীরের ভাষা বা শারীরিক ভাষা। নেতার হাঁটার ভঙ্গি, পোশাক বা বাচনভঙ্গি অনেক সময় শব্দের চেয়ে বেশি শক্তিশালী বার্তা দেয়। উদাহরণস্বরূপ মহাত্মা গান্ধীর কথা বলা যেতে পারে। তার সাধারণ বেশভূষা, হাঁটার ধরন এবং অনশনরত শীর্ণ দেহ বাচনিক ভাষার বাইরেও তার চারিত্রিক দৃঢ়তা ও অহিংসার বার্তা বহন করে। ঠিক বিপরীতভাবে হিটলারের শরীরী ভাষা ও বাচনভঙ্গিতে প্রকাশ পেত অগ্রাসন ও আধিপত্যকামী মনোভাব। তারপর হচ্ছে প্রতীকী ভাষা। দলীয় পতাকা, বিশেষ চিহ্ন বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি, এগুলি প্রতীকী ভাষা হিসাবে কাজ করে, যা মানুষকে রাজনৈতিকভাবে একজোট করতে সাহায্য করে। তারপরে পরের পয়েন্ট দেখো, রাজনৈতিক ভাষা ত্রিস্তরীয় প্রক্রিয়া। ভাষায় ত্রিস্তরীয় প্রক্রিয়া। রাজনৈতিক যোগাযোগে ভাষার ব্যবহার মূলত তিনটি ভিন্ন স্তরে বা প্রক্রিয়ায় সংগঠিত হয়। প্রথমত কি, রাজনৈতিক কর্মীদের ভাষা। রাজনীতিবিদরা যখন কোনো তথ্য বা বক্তব্য পেশ করে তার পেছনে নির্দিষ্ট লক্ষ্য থাকে। সেটি হতে পারে ক্ষমতায় আসা, বিরোধীদের সমালোচনা করা বা আন্দোলন গড়ে তোলা। তাদের ভাষা মূলত জনগণকে প্রভাবিত করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তারপর দ্বিতীয় হচ্ছে সাধারণ নাগরিকের ভাষা। যারা সক্রিয় রাজনীতির সাথে যুক্ত নয়, সেই সাধারণ নাগরিকদের ভাষাও রাজনৈতিক যোগাযোগের অংশ। তাদের আলোচনা, সরকারের প্রশংসা বা নিন্দাসূচক মন্তব্য সবই রাজনৈতিক ভাষা। তবে অরাজনৈতিক নাগরিকদের ভাষার প্রকৃতি রাজনৈতিক কর্মীদের চেয়ে ভিন্ন হয়। তারপর তৃতীয়ত হচ্ছে দেখো, মিডিয়ার ভাষা। বর্তমানে যোগাযোগ বিপ্লবের যুগে মিডিয়া বা সংবাদ মাধ্যম এক স্বতন্ত্র ভাষা তৈরি করেছে। সম্পাদকীয় প্রতিবেদন, টিভি বিতর্কের মাধ্যমে মিডিয়া যে ভাষা প্রয়োগ করে তা জনমত গঠনে নির্ণায়ক ভূমিকা পালন করে। এমনকি সংবাদ পরিবেশনের ভঙ্গিও এক ধরনের রাজনৈতিক ভাষা। উপসংহারে কি বলা যায় দেখো, পরিশেষে বলা যায় রাজনৈতিক যোগাযোগ হলো একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে ঘরোয়া
রাজনৈতিক আড্ডা থেকে শুরু করে জাতীয় স্তরে উত্তপ্ত বিতর্ক সবই এই যোগাযোগ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। এই প্রক্রিয়ার মূল মাধ্যম হলো ভাষা। ভাষা ব্যবহার করেই রাজনৈতিক কর্তৃত্ব আদায় করা হয়, আবার ভাষার মাধ্যমেই সেই কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানানো হয়। তাই আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং শাসকের সাথে শাসিতের সংযোগ স্থাপনে ভাষার ভূমিকা অনস্বীকার্য। এবার হচ্ছে কি দেখো, রাজনৈতিক যোগাযোগে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। রাজনৈতিক যোগাযোগে গণমাধ্যমের ভূমিকা, পরের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এখানেও প্রথমে দেখো ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করা হচ্ছে, অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করা হচ্ছে। আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি এবং যোগাযোগ ব্যবস্থা একে অপরের পরিপূরক। রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব কার্যকারিতা নির্ভর করে শাসক ও শাসিতের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগের ওপর। আর বর্তমান যুগে এই যোগাযোগের প্রধান এবং শক্তিশালী মাধ্যম হলো গণমাধ্যম বা মাস মিডিয়া। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন এবং বর্তমানে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া এই সব গণমাধ্যমের অন্তর্ভুক্ত। রাজনৈতিক যোগাযোগ প্রক্রিয়ায় তথ্যের প্রবাহ সচল রাখা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ করে। লুসিয়ান প্রাই বা গ্যাব্রিয়েল অ্যালমন্ডের মতো রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক আধুনিকরণে গণমাধ্যমের ভূমিকাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এবার হচ্ছে গণমাধ্যমের দেখো ভূমিকা ও কার্যাবলী। সেখানে কি বলা হচ্ছে দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে সংযোগকারী সেতু ও দ্বিমুখী যোগাযোগ। রাজনৈতিক যোগাযোগে গণমাধ্যমের প্রধান কাজ হলো সরকার ও জনগণের মধ্যে একটি শক্তিশালী সেতু বন্ধন তৈরি করা। এটি একটি দ্বিমুখী প্রক্রিয়া হিসাবে কাজ করে। একদিকে সরকারি নীতি, পরিকল্পনা, আইন এবং উন্নয়নমূলক কাজের বার্তা গণমাধ্যমে খুব সহজেই বিশাল জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়। অন্যদিকে সাধারণ মানুষের অভিযোগ, দাবি দেওয়া এবং সরকারের প্রতি তাদের সক্রিয় বা ক্ষোভ গণমাধ্যমের সাহায্যেই শাসকের কাছে পৌঁছায়। আধুনিক বিশাল আয়তনের রাষ্ট্র প্রত্যক্ষ গণতন্ত্র সম্ভব নয়, তাই এই পরোক্ষ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই শাসক ও শাসিতের সম্পর্ক নির্ধারিত হয়। পরের পয়েন্ট, জনমত গঠন ও রাজনৈতিক সামাজিকরণ। গণতান্ত্রিক ব্যবস্থায় জনমত হলো সরকার গঠনের মূল ভিত্তি, আর জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মানুষ তার পারিপার্শ্বিক রাজনৈতিক জগৎ সম্পর্কে যা কিছু জানতে চায় তার সিংহভাগ আসে গণমাধ্যম থেকে। মিডিয়া কোনো বিশেষ রাজনৈতিক ইস্যুকে যেভাবে উপস্থাপন করে জনগণ প্রায়শ্চ সেভাবেই ভাবতে শেখে। একে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এজেন্ডা সেটিং বলা হয়। এইভাবে গণমাধ্যম নাগরিকদের রাজনৈতিক মূল্যবোধ গড়ে তোলে এবং তাদের রাজনৈতিকভাবে শিক্ষিত ও সচেতন করে তোলে, যা রাজনৈতিক সামাজিকরণের একটি অন্যতম মাধ্যম। পরের পয়েন্ট হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনা ও নজরদারি। গণমাধ্যমকে গণতন্ত্রের ওয়াচডগ বা প্রহরী বলা হয়। সরকারের কর্মকাণ্ডের ওপরে নজর রাখা এবং ভুল ত্রুটি জনসমক্ষে তুলে ধরা গণমাধ্যমের অন্যতম নৈতিক দায়িত্ব। সরকার যদি স্বৈরাচারী আচরণ করে বা দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তবে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমে তা প্রকাশ করে। এর ফলে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। সরকারের বিরোধী দলগুলো মত প্রকাশের ক্ষেত্রেও গণমাধ্যম একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, যা বহুদলীয় গণতন্ত্রের জন্য অপরিহার্য। পরের পয়েন্ট, নির্বাচনী প্রচার ও রাজনৈতিক অংশগ্রহণ। নির্বাচনের সময় রাজনৈতিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে গণমাধ্যম। প্রার্থীরা তাদের ইশতেহার এবং প্রতিশ্রুতির প্রচারের জন্য টেলিভিশন, সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর করে। নির্বাচনী বিতর্ক, জনমত সমীক্ষা এবং প্রার্থীদের সাক্ষাৎকার ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাগরিকরা সরাসরি রাজনৈতিক তর্কে অংশ নিতে পারছেন, যা রাজনৈতিক অংশগ্রহণকে আরও সক্রিয় ও গতিশীল করছে। তারপর উপসংহার, পরিশেষে বলা যায় বর্তমান তথ্য প্রযুক্তিতে যুগে গণমাধ্যম ছাড়া রাজনৈতিক যোগাযোগ অকল্পনীয়।
এটি কেবল সংবাদ পরিবেশন করে না, বরং রাজনৈতিক ব্যবস্থার দর্পণ হিসাবে কাজ করে। তবে রাজনৈতিক যোগাযোগে গণমাধ্যমের এই ইতিবাচক ভূমিকা তখনই সফল হয় যখন গণমাধ্যম নিরপেক্ষ ও স্বাধীন থাকে। বর্তমানে পেইড নিউজ বা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট সাংবাদিকতা অনেক সময় ভুল জনমত তৈরি করে গণতন্ত্রের ক্ষতি সাধন করে। তাই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির বিকাশে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখা একান্ত আবশ্যক।